শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ সরি, ওর মা ডাকছিল কোনো একটা কারণে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অমর্ত, তোমার ডক্টরেট কমপ্লিশনের জন্য তোমাকে কনগ্রাচুলেশন জানাই। ওকে, থ্যাংক ইউ। এখন দেখি কি ডক্টর অমর্ত আচার্য বলে মানে কার্ড চাইলে কি পাওয়া যাবে? বা দাঁড়াও ও ঠিক আছে, অত লাফালাফি করার কিছু নেই, ও অনেক হয়েছে। আচ্ছা তোমার আমি ফেসবুকে স্টোরি দেখছিলাম, তোমার এই রাত তোমার আমার ভালো লেগেছে, হ্যাঁ ব্যাডাস রবি কুমার ভালো লেগেছে। ব্যাডাস রবি কুমারটা আমি করে অবাকই হলাম যে ব্যাডাস রবি কুমার ঠিক আছে, আহামরি মানে আমি যদিও দেখিনি, ঠিক আছে ওকে। এবার তোমার রিভিউ যেহেতু আমি খুব সিরিয়াসলি যেহেতু নিই, তো আই লাইক রিয়েলি মানে তাহলে সত্যি সত্যি কি ভালো হয়েছে? না না, ভালো স্ক্রিপ্ট হয়েছে। ব্যাডাস রবি কুমার তো বেসিক্যালি একটা স্পুফ, মানে একটা প্যারোডি, ঠিক আছে? একটা সিনেমা যদি প্যারোডি হয়, একটা প্যারোডি বেসিক ডেফিনেশন হলো প্যারোডি সবসময় যে জিনিসটাকে ল্যাম্পুন করছে বা প্যারোডি করার চেষ্টা করছে সেটার উপরেই জোক মারতে থাকে, ঠিক আছে? বাই ডেফিনেশন একটা প্যারোডি কোনোদিনও কিন্তু যে সিনেমাটাকে স্যাটায়ার করছে সেই সিনেমাটা ইটসেলফ হয়ে যায় না, ঠিক আছে? ও কিন্তু কন্টিনিউয়াসলি স্যাটায়ার করতেই থাকে একটা প্যারোডি। তো ওই কারণে কি হয়েছে, ব্যাডাস রবি কুমারের প্রবলেমটা হয়ে গেছে কি, ব্যাডাস রবি কুমার প্রথম থেকে বলে যাচ্ছে যে ব্যাডাস লজিক অপশনাল সব ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কি হচ্ছে, ও সিনেমাটা যেটা করছে সেটা হলো একটা 80s অ্যাকশন মুভি, মাঝে মাঝে একটা 80s অ্যাকশন মুভি, মাঝে মাঝে মনে হচ্ছে এই পুরনো হিন্দি জেমস বন্ডের কপি যেসব সিনেমাগুলো বেরোতো 1980s বা 1960s ওরকম টাইপ মনে হচ্ছে, প্যারোডি মনে হচ্ছে না কিন্তু, মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে ওরকম সিনেমাই বানিয়েছে, এবার সেটা প্রবলেম। আরে ওইটাই তো আমার সব থেকে বড় ডাউট, যে হিমেশ রেশমিয়া দেখো একটা স্পুফ ফিল্ম বানাতে বা প্যারোডি বানানোর জন্য তুমি একটা জিনিসকে স্যাটারিক্যাল ওয়েতে প্রেজেন্ট করার জন্য ইউ হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট। সেখানে হিমেশ রেশমিয়াকে দেখলে মনে হয় পাতির ডিলিউশনে এবং আইডেন্টিটি ক্রাইসিসে একটা পাবলিক, সেক্ষেত্রে ও এরকম একটা সিনেমা ডেলিভার কি করে করবে? ঠিক আছে, না সে যথেষ্ট ইন্টেলিজেন্ট, মানে লাস্ট 30 মিনিট সিনেমাটার হলো ফুল প্যারোডি, মানে দেখেই বোঝা যাচ্ছে লাস্ট 30 থেকে 40 মিনিট হলো পুরো প্যারোডি, মানে যা ইচ্ছা তাই হচ্ছে, পুরো ফুল খিল্লি। আর হিমেশ রেশমিয়া যতক্ষণ আছে স্ক্রিনে সিনেমাটা হাসতে হাসতে দেখতে হয়, কারণ ও নিজেও জানে ও কি প্যারোডি করছে, ও যখনই কথা বলছে ওর তো ফার্স্ট অফ অল এই ডায়লগ গুলো কিন্তু ওরকমই, ও খালি ডায়লগ মেরেই যাচ্ছে, মানে ওই সব বড় বড় সংলাপ মেরে যাচ্ছে, ঠিক আছে? এবং যখনই সংলাপ মারছে তখন পিছন থেকে ইকো হচ্ছে, ও যখন সংলাপ মারছে তখন পিছন থেকে ইকো হচ্ছে, অন্যটা কিন্তু নর্মাল কথা বলছে, কিন্তু ও সংলাপ যখন মারছে তখন পিছন থেকে ইকো হচ্ছে, ঠিক আছে? এগুলো সব ডেলিভারেট। ও যখন আছে স্ক্রিনে তখন মস্তি পেয়ে যাবে, বা ও বা প্রভুদেবা এরা দুজন যখন আছে স্ক্রিনে মস্তি পেয়ে যাবে, তাহলে আমাকে দেখতে হবে। কিন্তু বাকি সময় সিনেমাটা ঠিক ইয়ে করে না। সব থেকে বড় ব্যাপার প্যারোডির ক্ষেত্রে কি হয়, যে কোনো ভালো প্যারোডি তুমি দেখে থাকো, যেমন ধরো একটা সিনেমা আছে নাম হলো এয়ারপ্লেন ইজ কল্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্যারোডিজ অফ অল টাইম। তার কারণ কি, এয়ারপ্লেন শুরু থেকে শেষ অবধি, ঠিক আছে, কন্টিনিউয়াস জোক মেরে যাচ্ছে, কথার মধ্যে জোক মেরে যাচ্ছে, ঠিক আছে? মানে তুমি ক্যাচ করতে পারলে তোমার হাসি পাবে, তুমি যদি ক্যাচ না করতে পারো তুমি ভেবলে যাবে যে কি বললো, কেন বললো, ঠিক আছে? এবং প্রত্যেকবার মানে যতবার রিওয়াজ করবে ততবার আরো হাসি পাবে, যত তুমি জোকগুলো শুনবে ততবার আরো হাসি পাবে। প্রবলেম হলো ব্যাডাস রবি কুমার অতটা মেমোরেবল নয়, even as a parody it is not that memorable, which is a thing. হিমেশ রেশমিয়া পাঠিয়ে দিয়েছে, ওর কিছু ডায়লগ অসাধারণ ডায়লগ, মানে ভাবা যায় না, ওই ডায়লগ ওদের লিখে রাখার মতো, যা যা ডায়লগ দিয়েছে এক একটা। তোমাকে দেখলাম আমি ব্রত কথাকে তুমি হাফ স্টার দিয়েছো, যদিও ব্রত কথা নিয়ে আমার মধ্যে একটা আলাদা পুরো সেগমেন্ট করা উচিত। আচ্ছা অমর, তো তুমি আমার কথা বলবে? আমি জানি না ওটা কি বানিয়েছে, আমি ভট্টাচার্য, শ্রীজাত
সৃজিতকে নিয়ে তো আমরা কথা বলেছি, এদেরকে তোমার কি মনে হয়? না 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 না, আমার এদেরকে কিচ্ছু মনে হয় না। দেখো, আমার খুব সিম্পল বক্তব্য। আতলামির একটা ডেফিনেশন আছে, ঠিক আছে? আতলামি করো, আমি আতলামি পছন্দ করি। আমি খুব বেসিক ভাবে বলে দিচ্ছি, আমি কিন্তু আদ্যপান্ত ভাবে মাঝে মাঝেই আমি আতেল হয়েছে, আমি একটা আতেলও। স্বর্ণজ্যোতি যদি আমার স্টোরি দেখে, স্বর্ণজ্যোতি দেখছে আমি গল্পের বই পড়ছি, আমি কেন্ড্রিক লামারে হাফ টাইম শো দেখছি, সেখানে কোলোনাইজেশন নিয়ে কথা বলছি, এসব করছি। আমি কিন্তু আদ্যপান্ত ভাবে মাঝে মাঝে আতেল হয়ে যাই, আমার সেটাতে কোনো দ্বিধা নেই। আমি ভাই পড়াশোনা করি, আমি ভাই পড়াশোনা জানি, আমার ভাই প্রচুর নলেজ। খুব সিম্পল কথা। হ্যাঁ, আমি আতেল, না পছন্দ হলে বেরো। আমি খালি মাঝে মাঝে ভাবছি, তুমি এত পড়াশোনার মধ্যে এত গল্পের বই পড়া, এত ফিল্ম দেখা তুমি করছো কি করে? মানে আমি খালি ভাবি যে হাউ অমর্ত্য ম্যানেজেস দ্য টাইম, এইটা বড় মিস্ট্রি। কি করে টাইম ম্যানেজমেন্ট কিছু করার নেই। সারাদিন ধরে সিনেমা দেখলে যা হয়, আর চাকরি বাকরি না থাকলে যা হয়। এনিওয়ে, হ্যাঁ, ওইসব ও বড় ইম্পর্টেন্ট কথা বেরিয়ে গেল মুখ দিয়ে, যাক বাদ দাও, চাকরি বাকরি নেই যে, যাই হোক। হ্যাঁ, কি যেন বলছিলাম। হ্যাঁ, তো আতলামির না একটা লিমিট আছে, ঠিক আছে? খুব সিম্পল কথা, আতলামির একটা লিমিট আছে। একটা মানুষ একটা স্টেজ অব্দি আতলামি নিতে পারে। একটা সিনেমার ইন্টেনশন থাকে আর এক্সিকিউশন থাকে। চন্দ্রিল ভট্টাচার্যই তো নাম, আমি যদি ভুল করে ফেলি নামটা প্লিজ ক্ষমা করে দেবেন, ঠিক আছে? চন্দ্রিল ভট্টাচার্য, ওনার ইন্টেনশন কি ছিল সিনেমাটা নিয়ে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমার মধ্যে এইটুকু বুদ্ধি আছে, আমি বুঝতে পেরেছি সিনেমাটা কি নিয়েছিল। উনি স্যাটায়ার করছেন টুয়ার্ডস ওই টিপিক্যাল সাউথ কলকাতা পাবলিক। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কারণ আমার মামা বাড়ি সাউথ কলকাতা, আমার মা সাউথ কলকাতা, আমি ওখানকারই বাসিন্দা একতরফা ভাবে। আমি জানি কাদেরকে উনি স্যাটায়ার করছেন, আমি চিনি ওদেরকে, ঠিক আছে? ওনাদেরকে স্যাটায়ার করছে, এবং স্যাটায়ার করছে এমন ভাবে, কারণ এনারা যাদেরকে উনি স্যাটায়ার করছেন, তারা এত বেশি অবজেক্টিভ ভাবে চিন্তা ভাবনা করে, এত বেশি ইনফ্লুয়েন্স বাই ওয়েস্টার্ন সিভিলাইজেশন না, যে মাঝে মাঝে কি হয়, এদের বক্তব্য চড়ায়নের মাঝে মাঝে ব্যাপারটা পুরোপুরি নিজের যে বেসিক যে মোরালিটি বলে একটা জিনিস থাকে, সেইটাকে ছেড়ে বেরিয়ে যায়, ঠিক আছে? এখন কি হয়, তুমি যদি পড়াশোনা জানা লোক হও, তুমি যদি এডুকেটেড হও, তোমার তো বাউন্ডারিজ অফ নলেজ, বাউন্ডারিজ অফ মোরালিটি একটু হলেও বাড়ে তো, ইউজুয়ালি বাড়ে, একটা পয়েন্ট অব্দি বাড়ে। এই শর্ট ফিল্মটা প্রবলেমটা কি হয়ে গেছে, উনি স্যাটায়ার করতে গেছেন অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে মোরালিটিটা কতটা ফ্লুইড এইসব মানুষজনদের জন্য, কিন্তু ওনার স্যাটায়ারিংটা এতটা বাজে না, উনি স্যাটারাইজেশনটা এতটা বাজে ভাবে করেছেন যে যেন দেখে মনে হচ্ছে যে উনি সাপোর্ট করছেন যেটা উনি বলছেন। সেটা কিন্তু প্রবলেম্যাটিক, সে যেমন ভাবেই নাও সেটা প্রবলেম্যাটিক। আর সব থেকে বড় প্রবলেম্যাটিক এর থেকে বড় কথা, সেটা ভেরি অ্যানোয়িং। আমার কি মনে হচ্ছে যেন গোটা সিনেমাটা থেকে হঠাৎ করেই, হ্যাঁ, যে চন্দ্রিলের কোনো একটা গার্লফ্রেন্ড ছিল, যাকে গার্লফ্রেন্ড ঠিক নয়, চন্দ্রিল কোনো একটা মেয়েকে খুব ভালোবাসতো, আর সেই মেয়েটার এরকম সেট আপের মধ্যে বিয়ে হয়ে গেছে। চন্দ্রিল কোনোদিন মুভ অন করতে পারেনি এটা থেকে। আর বিয়ে হওয়ার সময় কি ধরনের কথাবার্তা হয়েছে, সেইটা একটা কাল্পনিক ভার্সন চন্দ্রিল এখানে শো করছে। কারণ মেয়েটার বাবা মা এরকম টাইপের ছিল এবং মেয়েটা এরকম টাইপের ছিল। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই যে মেয়েটার সাথে ছেলেটা, যেই ছেলেটা মেয়েটার বাড়িতে এসে বসে থাকে, ঠিক আছে, ওটা দেখে তো আমি ভাবছি যে চন্দ্রিলের অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজের ওপর না চন্দ্রিলের একটা রাগ রয়েছে। কিন্তু এটা আমি চন্দ্রিলের আরো কিছু বক্তব্যের থেকেও আমি দেখেছি যে চন্দ্রিলের রাগ রয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ জিনিসটা আমি নিজেই ব্যবসা আর জুয়া খেলা ছাড়া আমি কিচ্ছু মনে করি না, কিন্তু সেটা আমি কেন মনে করি, কারণ কেউ কেউ এটার পারপাসের জন্য অ্যারেঞ্জ ম্যারেজকে ইউজ করে, বাট দেয়ার ইজ আ আদার ফ্যাক্টর। কেউ কেউ আছে যে তাদের কাছে অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়া কোনো গতি নেই, তাদের কোনো লোভও কিন্তু নেই, তারা শুধুমাত্র চায়, তাদের বাবা মারা শুধুমাত্র চায় যে আমার ছেলেটা বা মেয়েটার একটা হিল্লে হয়ে যাক, আমরা বেঁচে না থাকলে পরে ওকে দেখবে কে।
আমার মনে হচ্ছে ওই অবস্থায় হতে চলেছে, বা যাই হোক। তুমি আজকে স্যাটার করতে গিয়ে, আমি জানি অ্যারেঞ্জ ম্যারেজে তুমি যাদেরকে ঠুকছো সেই টাইপের পাবলিকরা তো আছেই, বাট অন্য টাইপের পাবলিকরাও তো আছে। তুমি তাদেরকে অ্যাড্রেস করছো না, তাদেরকে তুমি অ্যাড্রেস করতে চাও না, ফেয়ার এনাফ। কিন্তু ছেলেদের ওপরে চন্দিলের রাগটা কিরকম, তুমি এই ছেলেটিকে দেখবে যে পুরোপুরি কামুক টাইপের একটা ছেলে। আমি তো প্রথম কথা এরকম কোনো ছেলে আমি আমার আশেপাশে অ্যাটলিস্ট দেখিনি যে একটা মেয়ে পছন্দ করে না জেনেও ও রোজ মেয়েটার বাড়িতে যায় মেয়েটার সাথে দেখা করতে, কথা বলতে। ছেলেটার জামা কাপড় খুব ফিটফাট, চেহারা খুব ভালো, বাট মুখ চোখ দেখেই মনে হচ্ছে খুব কামারতো, চোখগুলো কেমন একটা ঘোলাটে মার্কা জানো, ঠিক আছে, চুলটা কিরকম একটা আলু থালু মার্কা। তো চন্দিলের কাছে ফিজিক্যালি ফিট ছেলেরা যাদের বিয়ের মার্কেটে একটুখানি বেশি দাম রয়েছে, তারা কাইন্ড একটা দৈত্যের মতো, যেই দৈত্য এসে আমার রাজকন্যাকে চুরি করে নিয়ে চলে গেল। চুরি করে নিয়েও চলে যায়নি, রাজকন্যার বাবা মা খুশি মনে তুলে দিয়েছে। তো চন্দ্রের দিক থেকে ভেবে দেখলে পরে এটা একটা খুব ডিস্টার্বিং ট্র্যাজেডি, দুঃখের একটা গল্প ও যেটা বলছে। বাট এই পুরো সিনেমাটার মধ্যে এই যে টোনাল একটা ইমব্যালেন্স রয়েছে, যে না তো ওর দুঃখটা ফিল করা যায়, না তো ট্র্যাজেডিটাকে ঠিক করে ফিল করা যায়, না তো এই ডিস্টার্বিং জিনিসটাকে ডিস্টার্বিং ওয়েতে ফিল করা যায়। না, কারণ তুমি ফিল করবে না তো, তুমি ফিল করবে না তো, কারণ ও তো বেসিক্যালি জিনিসটাকে পুরোপুরি ও মানে বোঝাতেই চেয়েছে যে জিনিসটা একটা স্যাটায়ার, ও পুরোপুরি বোঝাতেই চেয়েছে যে জিনিসটা একটা স্যাটায়ার। আর সত্যি কথা বলতে কি আমি আমার কি মনে হচ্ছে জানো তো, না আমি ওর শর্ট ফিল্ম আগেও দেখেছি, ও অনেকটা না আমার মতো, ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ করতে পারে না, ও বোঝেই না মিউজিক কি করে ফিটিং করবে, ঠিক আছে, ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজেজ ও করতে পারে না, ও বোঝে না। আর এই যে এডিটিং এর পেসিং দিয়ে একটা সিনের টেম্পো আর ইমোশন কত সেকেন্ড ধরে জিয়ে রাখতে হয়, আমি একটা লোকের স্ট্রেট ফেস রিয়াকশন কত সেকেন্ড দেখালে পরে ওটা হরর মনে হবে, কত সেকেন্ড দেখালে পরে ইন্টেন্স, কত সেকেন্ড দেখালে পরে যে দৃঢ় প্রতিজ্ঞ মনে হবে, ও এটাও বোঝে না, ঠিক আছে। তো খুবই কাঁচা হাতের একটা কাজ। এবং চন্দিলে তুমি আগের দিকে শর্ট ফিল্ম গুলো যদি দেখো, এই যে কাঁচা হাতের কাজটা না, এটা তুমি আরো পরিষ্কার করে তুমি বুঝতে পারবে। এবার বইমেলাতে আমি চন্দিলের একটা বই দেখেছি, ঠিক আছে, চন্দিলের বেশ কিছু বই লেখা আছে। আমি আগের বছর যখন দেখেছিলাম না, তখন আমি চন্দিলকে এত ভালো করে চিনতামও না। চন্দিলকে আমি জেনেছি এই লাস্ট 6-8 মাসে। এবারে আমি চন্দিলের একটা বই আমি এবার বইমেলাতে পড়ে দেখছি, লিটারালি লেখাতে কোনো প্যাটার্ন নেই, ওর মাথায় যা এসছে ডায়েরি লেখা, বোঝো তো, যে আমার মাথায় র্যান্ডম থট আসছে আমি সেগুলোকে যাচ্ছি লিখে, আমার কোনো দায় নেই কাউকে কিছু বোঝানোর, আমি জাস্ট ফ্রি অ্যান্ড বার্ড লিখেই যাচ্ছি। কেউ সেটাকে চুরি করে নিয়ে গিয়ে ছেড়ে দিল মার্কেটে। ওর বই লেখা পুরো সেই রকম। না দেখো, আমার খালি মনে হচ্ছে, আমার কিছুই বক্তব্য নেই ব্রতকথা নিয়ে, ঠিক আছে, আমার ব্রতকথা নিয়ে আমার দুটোই বক্তব্য। এক নম্বর হলো যে অ্যাজ আ স্যাটায়ার ইট ফেইলড, আমার জন্য অ্যাজ আ স্যাটায়ার ইট ফেইলড। এখন এটাও হতে পারে, এখন কেউ এটাও বলতে পারে যে ওটা তো স্যাটায়ার নয়, তাহলে আমার প্রশ্ন হলো এটা কি? তাহলে আমার প্রশ্ন হলো এটা কি, কেউ আমাকে বলো এটা কি, কারণ তাহলে ক্লিয়ারলি আমার মাথায় বিদ্যে নেই। এত সিনেমা দেখেছি তাও আমার মাথায় বিদ্যে নেই, তাহলে ক্লিয়ারলি এটা কি? এটা যদি স্যাটায়ার নয় তাহলে এটা তো একটা ডিস্টার্বিং ফিল্ম, যেখানে একটা মা তার মেয়েকে বলছে নিচের রুম খোলা আছে, কন্ডম আছে তো যাও গিয়ে সেক্স করো, দেখবে ঠিক ভালো লাগবে। আরে ভাই কি কি মানে কি না, ডিস্টার্বিং স্যাটায়ার ইজ স্টিল ফাইন, কিন্তু আমার তো এখানে মনে হয়নি একবারও যে শেষের দিকে অ্যাটলিস্ট যে জিনিসটা স্যাটায়ার অবধি গেছেও ব্যাপারটা। হ্যাঁ, এখন আমি তো ওটাই বললাম, ওই টোনাল ইমব্যালেন্সের জন্য কোনো কিছুতেই ঠিক করে হিট করতে পারে না, একটা জগা খিচুড়ি হয়ে ডেলা হয়ে থেকে যায়। আর লোকজন এই সিনেমাটাকে নিয়ে বেকার কন্ট্রোভার্সি, বেকার চিৎকার প্রমোট করছে। আমাকে একজন বলেইছে, বেসিক্যালি আমার মাই বলেছে বেসিক্যালি, যে অনেকেই আছে যারা লিখতে পারে, যারা বক্তা ভালো, কিন্তু তার মানে এই নয় যে তারা সিনেমাতে জিনিসটা ঠিকঠাক করে ফুটিয়ে তুলতে পারবে। হয়তো উনি ফুটিয়ে তুলতে পারেননি, which is a very logical take. এবং আমি যেহেতু সিনেমাটা দেখছি, আমি ওই টেকটাই ধরবো যে আপনি ফুটিয়ে তুলতে পারেননি, এই জন্য আমার 0.5 লেগেছে আপনার সিনেমাটা, কি আর করা যাবে। চন্দিল খুব স্পন্টেনিয়াস একজন মানুষ, ওকে অন স্পট কিছু তুমি বলতে দাও,
ও বলে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে, ওকে। কিন্তু আমার মনে হয় না যে প্ল্যান করে স্ক্রিপ্ট ওয়াইজ ভেবে একটা অর্গানাইজড ওয়েতে কোনো কিছু বার করার মতো মানে যে ব্যাপারটা, সেই ম্যাটেরিয়ালটা ওনার মধ্যে আছে বলে। আর লোকটার মধ্যে একটা ক্যাওয়েস আছে, মানে সমস্ত শিল্পীর মধ্যে একটা ক্যাওয়েস থাকে, বাট এই লোকটার যেন ওই অ্যারেঞ্জ ম্যারেজ আর সেক্সের জন্য ম্যারেজ আর সেক্স, মধ্যবিত্ত বাঙালি নিয়ে এরা অন্যই লেভেলের একটা গ্রাজ আছে। আর ওই গ্রাজটার সাথে আমি রিলেট করতে পারি একটু একটু, ওই গ্রাজটা আমারও রয়েছে, কিন্তু কোনো কোনো সময় মনে হয়ে যায় যে বাবা অতিরিক্ত ভাই, এতটাও নয়, ঠিক আছে, ওকে, এতটাও নয়। আমি ওইভাবে রিড করিনি, কি বলবো আর, আমার রিড করার ইন্টারেস্টও ছিল না, খুব সিম্পল কথা, যে কারণ যে কথাটা তুমি বললে একটা প্রচন্ড কাঁচা হাতের কাজ, ভীষণ কাঁচা হাতের কাজ, প্রচন্ড কাঁচা হাতের কাজ। এখন কয়েকজন কমেন্টে এসে বলবে তাহলে তোরা শর্ট ফিল্ম বানিয়ে দেখা। প্রথমত আমি শর্ট ফিল্ম বানাবো না, প্রথমত আমি সিনেমা বানাবো না, সেই জন্য খুব দুঃখিত, খুব ডিসঅ্যাপয়েন্টেড হলেন আপনারা, কিছু করার নেই, আমি এইভাবেই ক্রিটিসাইজ করবো, কিছু করার নেই, এটা আমার চাকরি। আমি সিনেমা বানাবো না, আমার খেয়ে দেয়ে কাজ নেই। আর সিনেমা যদি বানাই আমি ক্রিটিসাইজ করব না, যে শোনার শুনে বুঝে নাও কার ব্যাপারে বলছি। যাই হোক, আমরা কোথায় ছিলাম, আমরা ক্যাপ্টেন আমেরিকা থেকে চন্দিলে চলে গেলাম, ঠিক আছে। না, তার কারণ আমি স্টোরিজে অনেক কিছু দেখছি, ওই কারণেই তুমি বলছিলে, কথাটা লেজিটিমেট। আমার মাঝে মাঝে স্টোরি দেখে মনে হয় আমি পাগলের মতোই জিনিস দেখি। আমি আগের বছর লেটার বক্সে দেখলাম আমি 664খানা সিনেমা দেখেছি আগের বছর, ঠিক আছে, তো মানে মোটামুটি একটু পাগলের মতোই দেখি আমি। যাই হোক, কিন্তু এখন একটু কমানোর চেষ্টা করছি। এখন আমি দেখছি যে গল্পের বই পড়ার প্রবণতাটা বাড়ছে, সেটা একটু বই টইও পড়ছি। মানে তুমি যদি আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে রেগুলার একজন ইউটিউবার যদি হতে, সব থেকে বেশি সিনেমার রিভিউ উইদাউট এনি কন্ট্রোভার্সি অথবা টিজার ট্রেলার রিভিউ বা সং রিভিউ বা কোন রকম আপডেট, রিলিজ ডেট, পোস্টার রিঅ্যাকশন বাদ দিয়ে শুধু মুভি রিভিউতেই তো তুমি সবাইকে ছাপিয়ে দিয়ে বেরিয়ে যেতে। হ্যাঁ, কিন্তু তাতে লাভ তো কিছু হতো না, ভিউজ পেতাম না তো, লাভ তো কিছু হতো না। উল্টে বাংলা সিনেমার সার্টেন কিছু ফ্যান বেস আছে। আরে তুমি জানো আজকে আমার ছেলে লিখেছে, আমি দেখছি, বই পড়ে কি বালটা ছিললি। আমি ওকে বললাম যে ভাই বই না পড়ে তুই কোন বালটা ছিললি। বলছে না আগে তুই বল। না তাতে আমি বলতাম এই প্রশ্নের উত্তর তো আমিও জানি না গো, চিরে তো ফাঁকা হয়ে গেছে, এই প্রশ্নের উত্তর তো আমি জানি না। আর সব থেকে মজার হচ্ছে গিয়ে আগের দিন একজনকে কমেন্ট করেছে, দাদা আমাকে একটুখানি বলবে বই পড়া কি করে শুরু করব। আমি তারপর ওর কোয়েশ্চেনটা পুরোটা পড়ে বুঝলাম যে কোন বইটা থেকে পড়া শুরু করবে, রিডিং অর্ডার ওইসব নয়, ও লিটারালি পড়া কি করে শুরু করবে। হ্যাঁ, আচ্ছা, আমি না ওকে প্রত্যুত্তর দিয়ে একটা ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, কিন্তু আমার জ্বর আর শরীর খারাপের জন্য আর ভাঙা গলার জন্য যে ইয়া ব্রো ইউ গট রিয়েলি সেভড, ওকে, নাহলে আমার জ্ঞান শুনতে হতো তোমাকে বসে বসে। এখন ইনি যদি শুনতে চান, ইনি যদি শোনেন এই ভিডিওটা, তাহলে ওনার একটা উত্তর আছে। আপনার যদি ধৈর্য কম থাকে, আপনার যদি বই পড়ার ধৈর্য কম থাকে, বা বইয়ের দিকে তাকিয়ে কোনো একটা শব্দ চিন্তা ভাবনা করে, বা যে লেখাটা আসছে সেই লেখাটা থেকে আপনার চোখের সামনে যদি কোনো ছবি না ভেসে আসে, ওই ধৈর্যটা যদি আপনার না থাকে, তাহলে আমি বলবো যে ওই ধৈর্যটা আনা যায়। ওই ধৈর্যটা আনা খুব সহজ ব্যাপার, ওটার জন্য আপনাকে পড়ে যেতে হবে। এখন বক্তব্যটা হলো আপনি কি পড়বেন এবং আপনার কি পড়ার পছন্দ, সেটাও তো একটা কথা। আপনি কি ছোট জিনিস পড়বেন, তাহলে আপনি ছোট গল্প পড়ুন। আমি তো নর্মাল বলি মানুষকে, তুমি আগে পেপার পড়ো, একটা পেপারে হাজারটা জিনিস থাকে, একটা পেপার পড়ুন, পেপারের একটা হেডলাইনে যা আছে, হ্যাঁ, খবরগুলোকেই তুমি গল্পের মতো করে পড়ো, কারণ খবরগুলো গল্পই, আসলে রিয়েল গল্প, কিন্তু গল্পই, তাই তুমি পড়ো। একটা খুন হয়েছে, একটা অপহরণ হয়েছে, একটা জালিয়াতি হয়েছে, ওদিকে কারুর বাড়ির বউ এর সাথে পালিয়ে গেছে, পড়ো। পড়ে মজা লাগলে পরে পেছনে কমিক্স রয়েছে, কমিক্সটা একটুখানি পড়ো,
ঠিক আছে। আসলে লোকেরা বই কেন পড়ে, অথবা টু বি ভেরি প্রেসাইজ লোকেরা বই কেন পড়তো, কারণ আজকালকার দিনে লোকেরা বই খুব কম পড়ে। লোকেরা কেন বই পড়তো? কারণ ইনফরমেশন ডিসেমিনেট করতে। কোনো জিনিস যখন আপনি পড়ছেন, সেই পড়ার পরে সেইটা পড়ে আপনার ব্রেনের মধ্যে তো সেটাকে রেজিস্টার হতে হয়, সেটাকে প্রসেস হতে হয়। একটা সময় সোশ্যাল মিডিয়া ছিল না, একটা সময় টেলিভিশন ছিল না, একটা সময় এগুলো কোনো কিছু ছিল না, একটা সময় খালি বই ছিল। লোকেরা নিজের এক্সপ্রেশন বইয়ের থ্রু দিয়ে বা লেখার থ্রু দিয়ে এক্সপ্রেস করত, ঠিক আছে? এবং সেটাই আমরা ওই প্রসেসটাকে ডিসেমিনেট করে আমরা জিনিসটা নিতাম, এবং সেটার থেকে আমরা প্রথমে বুঝতে পারতাম যে লিখছে সে কি বোঝাচ্ছে, সে কি বলার চেষ্টা করছে, এবং তারপরে আমরা দেখতাম যে যেভাবে বলছে সেটা কি আমাদের বলাতে ভালো লাগছে, তাহলে সেটাও নিই, সেই স্টাইলটাও নিই আমরা। এভাবেই লোকেরা শেখে। এই যে সিনেমা দেখছেন যে আপনারা, এই যে এত যে মুভি রিভিউয়ার যারা এসছে, এখন এত মুভি রিভিউয়ার আসছে কি করে? কোয়েন্টিন ট্যারান্টিনোকে নিয়ে আমি যতই ভাববো, কি কোয়েন্টিন ট্যারান্টিনো লোকটা তো একটা কথা ঠিকই বলেছে, যে আমি সিনেমার ব্যাপারে যা শিখেছি আমি সিনেমা দেখে শিখেছি। বাহ, ইন্টারনেটে কি খারাপ হয়ে গেল নাকি? হ্যালো 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 হ্যালো, বলো। হ্যাঁ, না আমি বলছি ট্যারান্টিনো যেটা বলেছে, যে আমি সিনেমার ব্যাপারে যা জানি আমি সিনেমা দেখেই শিখেছি। সিনেমাকে বলা হয় অ্যাজ অ্যান ইগনোরেন্স মিডিয়াম। ফিল্ম ইজ অ্যান ইগনোরেন্ট মিডিয়াম। কেন? কারণ সিনেমা এতটাই অ্যাক্সেসিবল যে সিনেমার ব্যাপারে কিছু জানে না, সেও সিনেমা দেখে কিছু না কিছু শিখতে পারবে। জানো তো, আমি না একটা টাইরেন্টের মতো কথা বলবো, বাট আমার কেন জানি মনে হয়, মানে এটা আমার বহুদিনের রিয়েলাইজেশন, আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার লিমিটেশন বা রেস্ট্রিকশন করে দেওয়া উচিত। এই সেরেছে, আই থিঙ্ক কোনো মোরাল পলিসিং এর জন্য নয়, জাস্ট টু সেভ পিপলস মাইন্ড। এই সেরেছে, লাইক ইনস্টাগ্রাম এবং ফেসবুক এবং ইউটিউব লিমিট করে দেওয়া উচিত। বিকজ এই যে তুমি তখন একটা খুব সুন্দর কথা বললে না, যে ইনফরমেশন ইয়ে করার জন্য ডিসেমিনেশন, হ্যাঁ, এই যে বই পড়ার যে আগ্রহটা, বিকজ আমার বই পড়ার হ্যাবিট থেকে শুরু হয়েছে ছোটবেলায়। আমার বাড়িতে টিভি ছিল না। এবার আমি নিজে একটা খুব কাল্পনিক টাইপের একটা ছেলে, কল্পনার জগতে বাঁচতে ভালোবাসি। সেটা ফিড অফ আমি পাচ্ছি কোথা থেকে? বই পড়ে। আমি কমিক বুকে ব্যাটম্যানের একটা অ্যাকশনের সিন আমি পড়লাম, পড়ে আমি ভাবছি আগরপাড়া স্টেশন দিয়ে ব্যাটম্যান দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, ঠিক আছে? আরে এটা তো তোমাকে অনেক পুরনো এক্সাম্পল দিলাম। রাজারহাটে আমাদের যেখানে অফিস রয়েছে নিউ টাউনে, ওখানে তো বড় বড় বিল্ডিং, আর এই বিশ্ব বাংলা তো রিং এর মতো। আমি প্রায় ভাবি যে জেনারেল জর্জ আর হেনরি ক্যাভিলের সুপারম্যান ওই রিং এর ওই দিক দিয়ে ফাটিয়ে বেরিয়ে রিং এর এই দিক থেকে বেরিয়ে গেল। এই তো মাঝখানে দুজনে ঠিক মাঝখানে সেন্টারে যে ক্ল্যাশ করলো, শক ওয়েভ তৈরি হলো, পুরো ব্লাস্ট হলো রিংটা থেকে, কাজগুলো বুম। আমি একটা 29 বছরের ছেলে সিগারেট খেতে খেতে ভাবছি ইউনিটেকের গেট নাম্বার 2 তে দাঁড়িয়ে, যে ওইদিকে অ্যাকসেঞ্চারের বিল্ডিং, এরিকসনের বিল্ডিং, ওখান থেকে উড়তে উড়তে ভাঙতে ভাঙতে ওরা আসছে, এই মারলো কংক্রিটের বিল্ডিং এ, ঠিক আছে? ওকে লোকে দেখে ভাবছে ভাই চশমা টশমা পরা, জামা কাপড় পরা, দাঁড়িয়ে খুব কুল সিগমা মেল দাঁড়িয়ে, ঠিক আছে? ওকে খুব ভায়োলেন্ট, দাড়ি ফাড়ি, মুখ চোখ নিয়ে, সেটা তো খুব সিরিয়াস। কেউ এটা বুঝবে না যে একটু আগে আমি ম্যান অফ স্টিলের একটা সিন ইনফিনিটি প্লাস 10 এর জন্য আমি দেখছি, দেখার পরে আমি দাঁড়িয়ে আমি এগুলো ভাবছি চুপচাপ, এবং মাথায় আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, ঠিক আছে? মানে কোনো ডিজিটাল প্রিন্টার আমার মাথায় যদি ফিট যদি করে যদি দেওয়া যায়, যে কমিক বুক প্যান্ডেলের মতো বেরিয়ে এলো, জ্যাকলেট দেখে বলবে তুমি আমার খাড়ি দেওয়া ছেলে ভাই। এরকম তো আমি ইমেজিন করি, ঠিক আছে? অ্যাকশন সিন গুলো, খালি এগুলো তৈরি করার বাজেট পাবো না আমরা। এবার সেইটাই মানুষের নেই। মানুষ সারাদিন ইনস্টাগ্রামে বসে অন্য মানুষকে দেখছে,
আমি এই সমায়নের ভিডিওটাতে একটা কথা বলছিলাম যে আমাদের একটা প্রোডাক্টে ইন্টারেস্ট ছিল, সেটা গান হোক, বই হোক, ফিল্ম হোক। আমরা কোনো ক্রিয়েটারের আনফিল্টার্ড ওপিনিয়ন জানতে চাইনি, আমরা তার কাজ দেখতে চেয়েছি। এখন সেই ব্রিজটাই নেই। কেউ কিছু একটা বললো, সেটা হয়ে গেল ট্রেন্ডি। লোকে টকিং হেড ভিডিও দেখে 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 লোকের মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমাদেরটাও যদি টকিং হেড ভিডিওই হচ্ছে, আমি তোমাকে বলছি, আমিও এক্ষুনি এটাই বলতে যাচ্ছিলাম, আমাদেরও তো টকিং হেড ভিডিওই হচ্ছে। মানে আমি না ডেলিভারেটলি চাই, আমার সাবস্ক্রাইবার বাদ দাও, লোকজন যদি দেখি না যে ডাউনওয়ার্ড স্পাইরাল এসছে, লোকজন ইউটিউব ছেড়ে দিচ্ছে, লোকজন আর ইউটিউব দেখছে না, ইনস্টাগ্রামে কয়েক লক্ষ মিলিয়ন ইউজার কম হয়ে যাচ্ছে, ভাই সেদিনকে আমি সেলিব্রেট করব, রিয়েলি বলছি, মারি বলছি। কারণ কিন্তু এটা এক্সট্রিম স্টেজ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, ওটাই হলো প্রবলেম। মানে জানো তো, আমি না সাময়িক কালচারাল যে ডেথ, মানুষের যে রুচির যে মৃত্যু না, আমি কেন জানি না জিনিসটাকে, আর আমার মনে হয় কি জিনিসটা অনেক কিছুর সাথে না ইন্টারলিঙ্কড, ঠিক আছে? আজকালকার লোকেদের ভ্যালু সিস্টেম নেই, মূল্যবোধ নেই। সামনে কেউ প্রবলেমে পড়েছে, কিছু যায় আসে না, ঠিক আছে? আরে অ্যাকচুয়ালি কিছু যায় আসে না, ও অ্যাকচুয়ালি বুঝতেই পারছে না যে এখানে ওকে সাহায্য করা উচিত, কারণ ও ব্রেন রট হয়ে গেছে পুরো, ও প্রসেসই করতে পারছে না। ও এত বেশি ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে রয়েছে, রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে কি হচ্ছে এটা বোঝারই প্রসেসর খারাপ হয়ে গেছে, ওর প্রসেস করতে পারছে না। আর সবাই কিন্তু তোমার আমার মতো বাদ দাও, আমি ছাগল টাইপের, সবাই কিন্তু তোমার মতো স্মার্ট হবে না যে ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফকে প্রপার ওয়েতে সেগ্রিমেন্ট করতে পারে। সবাই সেটা পারেও না। ওকে, বাট এনিওয়ে, আমাদের ওই জন্যই রাজ চক্রবর্তী হাবজি গাবজি বানিয়েছে, ওই সিনেমাটা দেখো, একটু এক্সাজারেট করেছে। এরপরেও তো তোরা বলবি আমি কপি পেস্ট করি, ঠিক আছে? না, ওইটাতে একটু এক্সাজারেট করেছেন, কিন্তু যে কথাটা তিনি বলছেন সেই কথাটা তো যথেষ্ট একটা ভ্যালিড কথা। আমারও তো দুটো ভাগ্নে আছে, আর মানে যে রেটে টিভি দেখে এবং যে রেটে দেখে সবাই বেশ চিন্তিত, স্বাভাবিক ব্যাপার। সবাই বেশ চিন্তিত। সত্যি কথা বলতে কি, আই এম অলসো নট ইন ফেভার অফ মরাল পুলিশিং বা হোয়াট এভার, আই এম ইন ফেভার অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন। কিন্তু এটা তো একটা বাধ্যতামূলক একটা সত্যি কথা যে ইনস্টাগ্রামে কোনো ফিল্টার নেই, which is very dangerous একদিক থেকে। তো এটা একটা ঝামেলার ব্যাপার। আরে কালকে সমায়রানার ইনসিডেন্টের পর থেকে কি সব ডিফেন্স আর্গুমেন্ট আসছে, এবং সেগুলো কি রেটে বেসলেস, ঠিক আছে? অনেকের বক্তব্য যে পলিটিশিয়ানরা তো ভুল বকে, তাদেরকে তো লক্ষ লক্ষ লোক শুনছে। আরে ইয়াং জেনজি অডিয়েন্স পলিটিশিয়ানদেরকে শুনতে যায় না, না তো তারা ওদের থেকে পলিটিশিয়ানদের শুনতে যায় আমাদের বাবা কাকারা, যাদের আর এখন মেন্টাল গ্রোথ হোক কি না হোক, ইভলিউশনের আর কোনো রকম জায়গা নেই। ওকে, প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা কি, দেখো সামাই রায়নার হিউমার কাজ করে কি করে না, দ্যাট ইজ ইররিলেভেন্ট। রণবীর আলাবাদিয়া বা বিয়ার বাইসেপস বা হোয়াটএভার যা বলেছে সেটা একটা অকথ্য একটা জোক, যেটা জোক হিসেবেও কাজ করে না, ঠিক আছে? শক ভ্যালু জোক অনেক জায়গায় মারা হয়, জিমি কারের মতো কমেডিয়ান আছে, তারা মারেন, এবং ওইসব জোকগুলো শোনার পাত্র। জোকগুলো বলার একটা তারিকা থাকে। সব থেকে বড় ব্যাপার হলো ওইসব সময় ওইভাবে জোক যে বলেছে সেটাও ফ্যাক্টর করে, হোয়াট এভার। আমি ওইদিকে যাচ্ছি না, আমার বক্তব্য খুব সিম্পল। এখানে সবাইদের ওয়ান অফ দ্য মেজর কোয়েশ্চেনস রিগার্ডিং দিস এন্টায়ার ইনসিডেন্ট ইজ দ্য ফ্যাক্ট যে এতটা পুলিশ অ্যাকশন থেকে শুরু করে যখন এত জিনিসপত্রতে চলে গেছে, ব্যাপারটা এমন লেভেলে দাঁড়িয়ে গেছে, সেটাতে লোকজনদের কিন্তু লেজিটিমেট কোয়েশ্চেন উঠছে যে একটা গভর্নমেন্ট এত তাড়াতাড়ি এত কিছু করছে টুয়ার্ডস সামথিং অ্যাজ বেসিক অ্যাজ দিস। কারণ ইন দ্য রিলেটিভ স্কিম অফ থিংস দিস ইজ দ্য ভেরি বেসিক। হ্যাঁ, মানে আশেপাশে যা হচ্ছে তার তুলনায় কিছুই না।
ইউ আর লিভিং ইন আ কান্ট্রি যেখানে 5 মাস আগে কলকাতা, 5 মাস কি 4-3 মাস আগে 5 মাসের বেশি কলকাতাতে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা কি আরে আজকালের মধ্যে লাস্ট 5 দিনের মধ্যেই কলকাতাতে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো লাস্ট 5 দিনের মধ্যে কলকাতাতে ওরকম ঘটনা আরো দুখানা হয়েছে। লাস্ট 5 দিন কেন, আমাদের জলপাইগুড়িতেই হয়েছে রিসেন্টলি। সেটা আমি একটা কথার কথা বলছি, আমাদের জলপাইগুড়িতে হয়েছে রিসেন্টলি। তো আমি একটা কথার কথা বলছি, তো এইসব জিনিসপত্র হচ্ছে আর গভর্নমেন্ট এত তাড়াতাড়ি এত কিছু করে ফেলছে, তখন তো প্রশ্ন আসে যে কিসের ডিস্ট্রাকশন এটা কিসের আইওয়াশ? তখন যদি পড়াশোনা করতে শুরু করো তাহলে তো তুমি বুঝতে পারবে যে এত যখন কাজ করা হচ্ছে ইজ অলসো বিকজ ইটস অ্যান আইওয়াশ টুয়ার্ডস সামথিং এন্টায়ারলি ডিফারেন্ট। তবে এর থেকেও একটা বড় কথা কি জানো তো অমর্ত্য, আমার মনে হয় এটার উপর না সুনার আর লেটার, আর আমার মনে হয় কেন বলতো গভর্নমেন্ট এত তাড়াতাড়ি এটার উপর অ্যাকশন নিয়েছে। না না, গভর্নমেন্ট অ্যাকশন কেন নিয়েছে আমি খুব ভালো করে জানি। ইলাহাবাদীর কাছে এত বড় বড় পলিটিক্যাল ব্যক্তিত্বরা গেছে, তাদেরও তো একটা ইমেজ সাফের একটা ব্যাপার তো আছে না। ওকে, নিজেদের ইমেজ পরিষ্কার রাখতে যে অ্যাজ ইফ কিছু নেই। সব থেকে বড় ব্যাপার গভর্নমেন্ট তো একটা ছুত খুঁজছিল টু রেগুলেট কন্টেন্ট ইন দ্য ইন্টারনেট। গভর্নমেন্ট একটা ছুত খুঁজছিল, দে নিডেড আ স্পেসিফিক রিজন, সেটা তো পেয়ে গেল। আর জানো তো এই কনটেক্সটটা সব থেকে যেই জায়গাটাকে ভজঘট করে দেয়, আমি সেন্সরশিপের পুরোপুরি এগেইনস্ট। হ্যাঁ, 100%। আমি সেন্সরশিপের পুরোপুরি এগেইনস্ট। ফ্রম দ্যাট রিগার্ড আমি তো বলবো যে লোকেরা যে এইরকম লাফাচ্ছে এবং বলছে যে ব্যান করে দাও এবং এদেরকে যে জেলে ঢুকিয়ে দাও, সেটাও কোনো কাজের কথা নয়। ক্রিটিসাইজ করো, ক্রিটিসিজমটা দরকার। ওইসব ভিডিও টিডিও দেখে যদি তুমি আমার রিয়েলি দেখো, এই যে দুটো ছেলে না, বেসিক্যালি এই দুটো ছেলেকে নিয়ে আমার অনেক বক্তব্য আছে, আমি আজকে পাবলিশ করেছি, তুমি পাবে দেখতে। এদের দুটোর মধ্যে একজনকে আমি নর্মাল বেসিক হিউম্যান রিগার্ডে আমি দেখি না। একটা তো স্ক্যামস্টারই বলা যায়, আর একটাকে তো পাতি মানে সিউডো খচ্চর ক্রিমিনাল টাইপের, ঠিক আছে? সময় এটাকে আমি ক্রিমিনাল থেকে বেশি কিছু ভাবতে আমি পারছি না, ঠিক আছে? আমি লাইফে প্রচুর কমেডিয়ান দেখেছি। কমেডি ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট অফ দ্য আর্ট ফর্ম এভার, যেটা নিয়ে আমি কোনোদিন ভাবার পর্যন্ত সাহস পাই না। ওকে, আমি যদি ইন ফিউচার সিনেমা যদি কোনোদিন বানাই, ও কমেডিতে আমি হাসি লাগাতে পারবো না। আমি এই যে পাটালিগঞ্জের পুতুল খেলা যে দেখলাম, তুমি হয়তো দেখোনি সিনেমাটা, পসিবল ছিল না তোমার জন্য দেখা। তুমি ওই সিনেমাটা দেখলে পরে তুমি মুগ্ধ হয়ে যাবে ডায়লগ দেখে, তোমার বিশ্বাস হবে না অমর্ত্য। আমি তোমার টেস্ট মোটামুটি জানি, সেইটা জানার পরেও আমি তোমাকে কনফিডেন্টের সঙ্গে আমি তোকে বলছি, এই লেভেলের ধারালো সংলাপ যেখানে পলিটিক্যাল স্যাটায়ারও করা হচ্ছে, খোঁচাও মারা হচ্ছে, রেপ কালচারকেও কাইন্ড অফ খোঁচা মারা হচ্ছে, একটা জোকসে 3টে খোঁচা 3টে অ্যাঙ্গেল থেকে, আর এরকম ডায়লগ একটা দুটো নয়, মাল্টিপল। দ্যাট টেক্স ব্রিলিয়ান্স, ঠিক আছে? আমি কিন্তু অ্যাডাল্ট হিউমারের এগেনস্টে না। অ্যাডাল্ট হিউমার আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, অফিসের গ্রুপে অ্যাডাল্ট হিউমার বাড়িতে সবসময় চলছে। বাট এই ছেলেগুলো কি করছে, এদের কাছে এটা ছাড়া আর কিছু নেই। এই টয়লেট হিউমারটা বাদ দিয়ে দে ডোন্ট, আর যদি এদের কাছে অন্য কিছু থাকেও যদি, সেগুলোর ক্লিপিং কিন্তু ভাইরাল হচ্ছে না। এরা বলছে কি আমাদের শো দেখতে এসো না। আরে তাহলে তোরা তোদের শো এর হাজারখানা শর্ট ক্লিপিং মার্কেটে রেগুলেট করাচ্ছিস কেন? If I'm not mistaken, আমি ওদের শোটা দেখিনি, আমি ওদের শোটা দেখবো না বাবা। আমিও দেখিনি, আমিও জানি না, পুরোটাই কিন্তু রিলস এর থ্রু। আর আমি যতদূর জানি ওদের গোটা শোটা ইজ আ মেম্বারশিপ লিমিটেড ওনলি। এটা হচ্ছে কি সব থেকে ফানি ব্যাপার জানো তো, এটা সব থেকে ফানি ব্যাপার। আমি তোমাকে বলি, এটাই যদি হতো, আমাদের এখানে স্ট্যান্ড আপ কমেডি হয়, সেগুলোর ভিডিও বাইরে কিন্তু আসে না, এলে পরেও অনেক দিন পরে আসে, তাও সেগমেন্ট কেটে 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 আসে। হ্যাঁ, এই জানোয়ার গুলো যেই কাজগুলো বেসিক্যালি করে, এই যে পিআর সিস্টেমটা এখন বলিউডে তৈরি হয়েছে, এখন প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশন তোমাকে 10 মিনিটের মধ্যে আর 1 ঘন্টার ভিডিওকে 20খানা 40খানা ক্লিপ করে তোমাকে দিয়ে দেবে। এরা তো সেইগুলো থ্রু দিয়ে ছড়াচ্ছে, ফেসলেস ইনস্টাগ্রাম চ্যানেল। এবারে ধরো তুমি কিন্তু দেখো না ওগুলো, তুমি হয়তো ইনস্টাগ্রাম খোলোই না, আমি যেরকম কি ইনস্টাগ্রাম আমি খুলিই না, কিন্তু আমি ফেসবুক করি। এবার অনেকে শেয়ার করেছে, আমি কিন্তু শেয়ার করিনি, আমি দেখিও নি। আমার নিউজ ফিডের অনেকে জিনিসটা করেছে শেয়ার, আমার কাছে বারবার আসছে।
একবার আমি ভুল করে খুলে ফেললাম, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ পাঠালো, আমি জানিও না কি কনটেক্সট, আমি কি পাঠিয়েছি দেখার জন্য খুলে ফেললাম, এইবার খেয়ে গেলাম আমি কেসটা, এইবার আমার কাছে আসতে থাকবে অ্যালগরিদম। এবার তোদের যখন ক্লোজ ডোর জিনিস, মেম্বারশিপ অনলি, তো তোরা বাইরে কেন বার করছিস? আর তুমি তুমি যদি ক্রিমিনোলজির বেসিকটা তুমি অনেকটাই তুমি বোঝো, সময় রায়নার মুখটা তুমি দেখবে, দ্যাট ইজ ফেট অফ আ ফাকিং ক্রিমিনাল। ইস, আমাকে শোনো, ও একটা বাচ্চার মৃত্যু নিয়ে একটা জোকস বলছিল, দ্যাট ওয়াজ ওইগুলোর জন্য। শোনো, জানো তো, তুমি তো দেখতে পাও what he peddles as dank humor, what he peddles as quote unquote dank humor is just tasteless. ও আজকে কল আউট হচ্ছে, তো ও আজকে কল আউট হচ্ছে, আমি কিন্তু আজকে ওর কল আউট হওয়া বা আজকে জিনিসটার হিরিক দেখে আমি আজকে কিন্তু ওকে ক্রিমিনাল কিন্তু বলছি না, আমি ক্রিমিনাল কিন্তু ওকে শুরুর দিন থেকে, ওর প্রথম জোক থেকে আমি। আর অনেকে বলবে তুমি জোক নিতে পারো না, যেটা হয়েছে 2 মাস আগে আমি ওর একটা ভিডিও নিয়ে আমি তৈরি করেছিলাম, আমাকে অনেকে বলে যে তুমি জোক বোঝো না, তুমি পারো না নিতে জোক। হ্যাঁ রে ভাই চল, আমি জোক বুঝি না, আমি জোক পারি না নিতে। আমি আমাকে নিয়ে যে রেটের খিল্লি বন্ধু বান্ধবদের সামনে করি, লোকজন বলে যে তুই সেলফ লোডিং করে একটা আর্ট হলে ডেডপুলের পরে তোকেই বলা যায় তুই একজন আর্টিস্ট, ঠিক আছে? তো আমি খুব ভালো সেলফ লোডিং আমি করতে পারি, তো তুমি আমাকে বলো না যে কোনটা কমেডি আর কোনটা কমেডি নয়। এ যেগুলো বলছে একদম ডাউন লাইট চুতিয়ার মতো কথাবার্তা, ঠিক আছে? আর শুধুমাত্র ওর কমেডি কেন ল্যান্ড করে জানো তো, ওর মুখটা না খুব মিষ্টি, ওর মুখের মধ্যে একটা ইনোসেন্স রয়েছে, ও যে নোংরা কথাটা যেটা বলছে না, একটা অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি হয়। তুমি দেখবে, আমি একটা সিমিলার কন্ট্রাস্ট তোমাকে বলি, খুব কিউট সুন্দরী দেখতে মেয়েরা গালাগাল দিলে দেখবে ছেলেদের সেটা খুব ভাল লাগে, ভাই মুখটা হেভি কিউট বাট কথা বলে একদম ঝাল ঝাল, ওই যে কন্ট্রাস্টটা না, ওই যে কন্ট্রাস্টটা, সেই জিনিসটা এর মধ্যে রয়েছে, এই জন্য এই এত বেশি হিট। আর আমি এর যত পারফরমেন্স দেখেছি, ও লিটারালি কুষা কপিলাকে একটা জায়গাতে ও চাটছিল, সেখানে ও বলছে যে এদের সবার ইনসিকিউরিটি আমি জানি, এরা কেউ আমার ইনসিকিউরিটির ব্যাপারে জানে না। And I am be like, ভাই আমি জানি তোর ইনসিকিউরিটির ব্যাপারে, যে ইউ আর আ বিগ ফাকিং জিরো, ইউ আর আ বিগ ফ্যাট জিরো, ইউ হ্যাভ নাথিং ইনসাইড। তুই মকারি করতে করতে তুই নিজেটা মক, তুই জানিস যে যেদিন তোকে কেউ খুলবে তুই নিজেকে ডিফেন্ড পর্যন্ত করতে পারবি না, তুই ভেতর থেকে এতটাই খোকলা যে তুই সবাইকে অফেন্ড করে তুই চলিস, তারপরে তুই তাদেরকে কনগ্রাচুলেট করে বলবি আমার সাথে আসার জন্য থ্যাংক ইউ। এই মির্চি ঢেলে দিয়ে তারপর আইস জ্বালা মার্কা কথাবার্তা জাস্ট বলিস না, আর এগুলোকে কমেডি বলে না, ওকে? কারণ এগুলো যদি কমেডি হয় তাহলে অভিষেক উপমন্যুকে অপমান করা হয়, তাহলে জাকির খানকে অপমান করা হয়। আমি জানি না তুমি বাঙালি কমেডিয়ানদেরকে তুমি ফলো করো কিনা, দীপাংশু আচার্য এদেরকে পুরোপুরি অপমান করা হয়, ঠিক আছে? যাই হোক, আচ্ছা শোনো, এই এপিসোড অ্যাকচুয়ালি অনেকগুলো টপিকে চলে গেল, ক্যাপ্টেন আমেরিকা থেকে সাডেন নোজ ডাইভ নিয়ে। তুমি কি দেখতে যাচ্ছ? হ্যাঁ যাবো, আমি দেখতে। প্রথম দিন না তারপরে? দেখি প্রথম দিনই হয়তো দেখি, 14 তারিখই তো বেরোবে আমার এখানে, তো তখন দেখি।